আর কয়েক মুহূর্ত, তারপরেই ভীষণ মরণযুদ্ধ। মিস সোম, মিস সোম, ঠিক আছেন? হ্যাঁ, বেঁচে আছি এইটুকু বলতে পারি। আমার গভর্নেন্স খুব খারাপ অবস্থা ওনার। আপনি এখন দস্যু মোহনের কবলে। বেকার বেকার, এ তুমি কি করলে? তুমি আমাকে কি রক্ষা করলে বেকার? দস্যু মোহন, আপনি এখন গল্প শিকারীর কবলে। আজ থেকে প্রায় ৮০ বছর আগে বাঙালি পাঠকের মনে আলোড়ন তুলেছিল দস্যু মোহন। এই চরিত্রটি সৃষ্টিকর্তা প্রখ্যাত সাহিত্যিক শশধর দত্ত। ওনার জন্ম ১৯০১ সালে, ওনার প্রয়াণ ১৯৫২ সালে। আজকের গল্প কারাগারে মোহন। শুনবেন প্রথম পর্ব। জাহাজটা ছাড়ার আগে অবধি আমার ভেতর একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। কারণটা বোঝার চেষ্টা করছিলাম। জেটির দিকে চোখ পড়তে দেখলাম প্রচুর মানুষ তাদের প্রিয়জনেদের বিদায় অভিনন্দন জানাচ্ছেন। এটা খুবই একটা স্বাভাবিক দৃশ্য। সমুদ্রযাত্রা আমার প্রথম নয়, এর আগেও কয়েকবার ব্রহ্মদেশ ঘুরে এসেছি। আমার তিনকুলে কেউ নেই, না কোনো আত্মীয় স্বজন, না কোনো বন্ধু বান্ধব। তাই স্বভাবতই আমাকে বিদায় জানাতে কেউ আসেননি। এসব আমার কাছে নতুন নয়, কিন্তু তাও বলতে দ্বিধা নেই, আজ একটা মনের ভেতর অদ্ভুত অস্বস্তি হচ্ছে। জাহাজ ছাড়ার পর দেখতে দেখতে জাহাজ মাঝগঙ্গায় পৌঁছল। গতিবেগও আগের থেকে বাড়ল। আর আমি সব সময়ের মতো এবারেও জাহাজের একটা ফার্স্ট ক্লাস কেবিন পুরোটাই বুক করে নিয়েছিলাম। আমার অর্থের অভাব নেই, আর আমি কারুর সঙ্গে থাকাটাও পছন্দ করি না। বলা যায় যে আমি নিজের সঙ্গে নিজে থাকতে বেশি পছন্দ করি। নিজের বিলাসবহুল কেবিনে ঢুকেও মনে শান্তি পেলাম না। সেই অস্বস্তিটা যেন খচখচ করছে। ইতিমধ্যে জাহাজ গঙ্গা ছেড়ে সমুদ্র উপকূলে উপস্থিত হল। চারিদিকে অনন্ত উদার জলরাশি, উত্তাল তরঙ্গমালা বিক্ষোভিত অকুল সমুদ্রের অসীম অনন্ত শক্তির রূপ ক্রমেই পরিস্ফুট হচ্ছিল। জাহাজের যাত্রীদের চোখে মুখে উদ্দীপনা আর আনন্দের দীপ্তি। মাত্র ৩ দিন ৩ রাত্রির জন্য প্রায় সব রকম কর্ম আর দায়িত্ব থেকে মুক্তি পেয়ে নিয়ম শৃঙ্খলে বাঁধা মন যেন মুক্তির স্বাদ পেয়েছে। ডেক চেয়ারে বসেছিলেন অনেক যুবক যুবতী। তারা নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত। ঠিক এই সময় ডেকের ওপর উঠে এসে দাঁড়ালেন সেই দীর্ঘদেহী সুদর্শন যুবক। অনেক তরুণ তরুণী তার দিকে আর চোখে তাকালেন, কিন্তু যুবকের ভাবলেশহীন চোখে মুখে কোনো অভিব্যক্তির চিহ্ন ছিল না। তাকে দেখে মনে হলো সে কোনো গভীর চিন্তায় মগ্ন। কয়েক মুহূর্ত পরে একটা খালি ডেক চেয়ার দেখে সে অন্যমনস্কভাবে বসল। যে মানুষের কোনো অবলম্বন নেই, যে মানুষকে পিছনে টেনে রাখবার কোনো আকর্ষণ নেই, সেই মানুষের মন যে কি বিপজ্জনক
তা আমি বিশেষভাবে বুঝি। এক্সকিউজ মি, মিস্টার চন্দ, কিশোর চন্দ। আপনি যে চেয়ারটায় বসে আছেন, সম্ভবত এখানে একটা রুমাল ফেলে গেছি। যদি কাইন্ডলি একটু ওঠেন। আপনার মতো সুন্দরীর অনুরোধ, চেয়ার ছেড়ে দিলাম, আপনি দেখে নিন। অনেক ধন্যবাদ, কিন্তু এখানে তো রুমালটা নেই। তাহলে বোধহয় অন্য কোথাও ফেলেছি। কিছু মনে করবেন না মিস্টার চন্দ। বাই দ্য ওয়ে, আপনি মিস রমা সোম। তরুণী নির্লিপ্ত নির্বিকার ভঙ্গিতে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালেন। মিস্টার চন্দ সবিস্ময়ে তাকিয়ে রইলেন। তার মনে হলো আকাশের সমস্ত বিদ্যুৎ যেন একত্রীভূত হয়ে জাহাজের রেলিংয়ের পাশে বাঁধা পড়েছে। মধ্যাহ্নভোজনের সময় জাহাজের ডাইনিং হলে যাত্রীদের কথোপকথনের সঙ্গে মিশে যাচ্ছিল অর্কেস্ট্রার মূর্ছনা। যে তরুণীকে দেখে মিস্টার চন্দ তার বিদ্যুৎ রূপে মুগ্ধ হয়েছিলেন, ডাইনিং হলে তার সঙ্গে আবার দেখা হলো। এই যে মিস্টার চন্দ, আমি আমার রুমালটা খুঁজে পেয়েছি। বাহ, একটা তুচ্ছ রুমাল আমাকে এত ভাগ্যবান করে তুলবে আমি ভাবতেই পারিনি। কেন? রুমালটা না হারালে আপনার সঙ্গে আমার আলাপ হতো না। আর এখন আমি একজন অপূর্ব সুন্দরী মহিলাকে আমার সঙ্গে লাঞ্চ করার জন্য অনুরোধও করতে পারতাম না। আমি আপনার সঙ্গে। হ্যাঁ, লাঞ্চ করবেন, বসুন। রমা সলজ্জ আরক্ত মুখে চেয়ারে বসল। মিস সোম, আমি যদি ভুল না করি আপনি রেঙ্গুনে ফিরছেন। হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন? খুবই সহজ, আপনার আদব কায়দা, ড্রেস, পোশাক কোনোটাই ঠিক কলকাতার মতো নয়। ও আচ্ছা, হ্যাঁ, আমি কলকাতায় এসেছিলাম আমার এক বান্ধবীর বিয়েতে। আপনি ঠিকই ধরেছেন, আমি রেঙ্গুনে থাকি। জাহাজে যাত্রা কি প্রথমবার? না না, আমি বাবার সঙ্গে এর আগে 2 বার ইউরোপ ট্যুর করেছি। মিস্টার চন্দ রমার সঙ্গে আলাপচারিতায় জানতে পারলেন সে অতি প্রভাবশালী বিখ্যাত বাঙালি ধনী ব্যবসায়ীর কন্যা। রমা গ্র্যাজুয়েট, তার সঙ্গে আছেন তার গভর্নেস। মিস সোম, আপনার সঙ্গে লাঞ্চ করতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি। কি যে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে লাঞ্চ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। এখন উঠি। আহারের পর বিশ্রাম। কোনো কাজ নেই, কর্তব্য নেই, দায়িত্ব নেই, অফুরন্ত অবসর ও নিদ্রা। সন্ধ্যার ঘণ্টার ধ্বনি হল। জাহাজ তখন সমুদ্রের বুক চিরে ছুটে চলেছে। আকাশে পূর্ণচন্দ্র, তার নির্মল কিরণ নিচে সুনীল জলধির বুকে মিশে গিয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। যাত্রীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ডেকে বসে আছে। নানান গল্পে আকাশ বাতাস প্রায় মুখরিত। মিস্টার চন্দ, মিস রমা এবং আরও কয়েকজন তরুণ তরুণী একত্রিত হয়ে গল্পে মত্ত হয়েছেন। এমন সময় ওয়্যারলেসে জাহাজের ক্যাপ্টেনের গলা ভেসে আসায় সমস্ত গুঞ্জন থেমে গেল। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন অ্যান্ড্রু স্মিথ স্পিকিং। যাত্রীদের সাবধান করা হচ্ছে, আমরা এই মুহূর্তে খবর পেয়েছি যে আমাদের জাহাজে দস্যু মোহন চলেছেন ছদ্মবেশে। তার নামের প্রথম অক্ষর পি। ভদ্রলোক সুদর্শন, গৌরবর্ণ এবং তার মাথায় চুলের মধ্যে একটা কাঁচা কাটা দাগ আছে। যদি এরকম সন্দেহজনক কোনো ব্যক্তিকে কেউ দেখে থাকেন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। সাবধানে থাকুন। দস্যু মোহন, যে দস্যু ছদ্মবেশে ছদ্মনামে সংবাদ পাঠিয়ে পত্র দিয়ে দস্যুতা করে, যার গতি কেউ রোধ করতে পারে না, যার ভয়াবহ প্রতিহিংসার কবলে কত যে হত্যাকাণ্ড হয়েছে তা কেউ জানে না, যে নিয়তির মতো দুর্বার, বজ্রের মতো কঠোর,
মৃত্যুর চেয়েও ভয়াবহ। সেই দস্যুমোহন এই জাহাজে প্রথম শ্রেণীর যাত্রী হয়ে চলেছে। সকলের মুখে আসন্ন বিপদের ছায়াপাত হল। যাত্রীদের মুখ রক্তশূন্য হয়ে গেল। কি হবে মিস্টার চন্দ? ভয় পাওয়ার কিছু আছে বলে তো মনে হয় না। ক্যাপ্টেন সাহেবের কাছে খবর যখন আছে তখন মোহনকে নিশ্চয়ই উনি গ্রেপ্তার করবেন। একজন সুশ্রী যুবক, তার নাম প্রফুল্ল মিত্র, মিস সোমের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা রকম চেষ্টা করেছিল। সে বলল, আমার কাছে খবর আছে মোহন নাকি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছে। তাই যদি হয় তাহলে তো মোহনকে ধরা খুব একটা সমস্যাই হবে না। দস্যু মোহনকে আপনি চেনেন না তাই এই কথা বলছেন। তার অসাধ্য কিছু নেই। তার যে জন্মশত্রু ডিটেকটিভ বেকার, উনিও এই কথা স্বীকার করেন। মনে নেই সেবারে মহারাজের বাড়িতে যখন চুরি হলো, কেউ বাঁচাতে পারলো? ওয়্যারলেসে তো বললো মোহন যে ছদ্মবেশে যাচ্ছে, তার অর্ধাক্ষর নাকি পি। আচ্ছা, এই মোহন কি একা যাচ্ছে বলে মনে হয়? আমার তো মনে হয় মোহন একাই চলেছে। ওর মতো নারী বিদ্বেষী কেউ নেই। নারী বিদ্বেষী কেন? আমার মনে হয় আপনার মতো অপরূপ নারীর সন্ধান সে পায়নি, তাই। ধ্যাৎ, কি যে বলেন! সর্বনেশ হলো। ধনে প্রাণে মারা যাবো দেখছি এই জাহাজে উঠে। একজন আপনার আবার কি হলো মশাই? কি আর বলবো মশাই, এই জন্যেই তো এই মুলুক ছেড়ে পালাচ্ছি। যে ভয় পালাচ্ছি সেটাই ঘাড়ে এসে চেপে বসলো। এমন লোকেদের কেন যে ফাঁসি দেওয়া হয় না কে জানে। চুপ করুন তো মশাই, আপনি যে ফাঁসি করছেন সেই লোকটা যে আমাদের মধ্যে নেই সেটা জানেন কি? হ্যাঁ, না না, আমি তো তা বলিনি। আমরা গরিব মানুষ, 1,00,000 টাকা মাত্র, তাতে মেয়ের বিয়ে দেবো। আমাদের দিকে ওনার দৃষ্টি না পড়লেই হয়। যারা 20-50 লাখ জমিয়েছে তাদের দিকেই ওনার কৃপা পড়ুক। দুঃখা 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 দুঃখা। নমস্কার ভগবান ভগবান। আচ্ছা শুনুন, মোহন যখন ফার্স্ট ক্লাসে যাচ্ছে, তার নামের অর্ধাক্ষর পি, আর সে একাই চলেছে। এতগুলো খবর যখন আমরা জানি, আর আমাদের কাছে তো প্যাসেঞ্জার লিস্ট আছে, আমরা তো বেকারের অপেক্ষা না করে নিজেরাই একটু অনুসন্ধান করতে পারি। হ্যাঁ, এইটা ঠিক কথা বলেছেন বটে। আমার কাছে লিস্ট আছে, একটু দেখুন তো। লিস্টে তো দেখা যাচ্ছে 28 জন যাচ্ছেন ফার্স্ট ক্লাসে। তার মধ্যে আপনার এখানে দেখছি 8 জন ইউরোপিয়ান, 1 2 3 10 15 জন ফ্যামিলি নিয়ে যাচ্ছেন। তাহলে বাকি রইল 5 জন যারা একা যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন প্রমথ মল্লিক। ওকে আমি চিনি, উনি আমার বাবার বন্ধু, রেঙ্গুন হাইকোর্টে চাকরি করেন। তাহলে উনি বাদ গেলেন। 2 নম্বরে হচ্ছেন প্রেমময় ব্যানার্জি। হ্যাঁ, উনি আমার মাসতুতো ভাই, ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে বাকিদের মধ্যে রইলেন প্যারীচরণ ঘোষ। প্যারিকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, উনি আমার ভগ্নিপতি। আমি খুব ভালো করি ওনাকে চিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নম্বরে আসছেন প্রীতিরঞ্জন বটব্যাল। এই যে, হ্যাঁ, আমি এখানে আছি। আমার এই কুচকুচে কালো গায়ের রং দেখে মনে হচ্ছে যে এই বয়সে আমি দস্যু মোহন হব। হ্যাঁ, ওনাকে তো আর এই মধ্যে রাখা যায় না। তাহলে বাকি থাকছেন আমাদের নতুন বন্ধু প্রফুল্ল মিত্তির। আর দুঃখের বিষয়, ওনার গায়ের রং বেশ ফর্সা আর সুদর্শনও বটে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এবার আমাকে গ্রেপ্তার করা হোক। আমি একা যাচ্ছি, গায়ের রং ফর্সা, হয়েই গেল। কিন্তু ওর মাথায় কি কাটা ঘা আছে? হ্যাঁ, ওইটারই অভাব। দেখুন যদি আমার মাথায় খুঁজে বের করতে পারে। মিস্টার চন্দ তার মাথা পরীক্ষা করতে যাবেন, ঠিক সেই সময় লেডি স্যান্যাল কাঁদতে কাঁদতে ছুটে এলেন।
এই যে আপনার এখানে আছেন, এদিকে তো আমার সর্বস্ব লুট হয়ে গেছে। আমার বাক্সে কিচ্ছুটি নেই। আমার জড়োয়ার বাক্স পুরো ফাঁকা। আমার হীরের নেকলেস, আমার হীরের গয়নাগুলো কিচ্ছুটি নেই। আমার সর্বস্ব গেল, আমার সব গেল। হায় হায় গো, আমি কি সবাই দ্রুত পায়ে লেডি স্যান্ডালের কেবিনে গিয়ে পৌঁছলেন, কিন্তু দেখা গেল তার যথাসর্বস্ব চুরি হয়ে যায়নি। অসমসাহসিক দস্যু তার মহামূল্য নেকলেস থেকে শুধুমাত্র হিরেগুলো চুরি করে নিয়েছে। সোনার গহনায় হাত দেয়নি, কয়েক শত মুদ্রার নোটও চুরি করেনি। আশ্চর্যের বিষয় হলো, খুব কম সময়ের মধ্যেই এই চুরি হয়েছিল। লেডি স্যান্ডাল চা খেতে ডাইনিংয়ে গিয়েছিলেন। মাত্র 20 কি 25 মিনিট তিনি বাইরে ছিলেন। ঠিক সেই সময়েই কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে হিরেগুলো গহনা থেকে বের করে নিয়ে চলে গেছে। যাত্রীদের আনন্দ কোলাহল নিঃশেষে স্তব্ধ হয়ে গেল। এখনো 2 দিন 2 রাত্রি এই জাহাজে একজন ভীষণ দস্যুর সঙ্গে বাস করতে হবে, এটা ভেবে কারুর অস্বস্তির সীমা রইল না। পরদিন সকালে ক্যাপ্টেন প্রফুল্ল মিত্রকে ডেকে পাঠালেন। যাত্রীদের মন থেকে যেন পাষাণ ভার নেমে গেল। তাদের কারোরই সন্দেহ রইল না যে প্রফুল্ল মিত্রই ছদ্মবেশী দস্যু মোহন। একটা বিষয়ে আমি লাভবানই হলাম। প্রফুল্ল মিত্রের গ্রেপ্তার আমার কাছে খানিকটা আশীর্বাদের মতো। লোকটা সুদর্শন, মিস সোমের দৃষ্টি আকর্ষণ করেছিল। এখন গ্রেপ্তার হওয়ার পরে রমাকে আমি একান্ত নিজের করে কাছে পাব। দস্যু মোহনকে আমার বোধহয় মনে মনে ধন্যবাদ দেওয়া উচিত। এরকম একটা ঘটনা না ঘটলে। মিস্টার চন্দ, একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই ভাবছিলাম। কি কথা? আপনি খুব ভয় পেয়ে গেছেন না মিস সোম? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার বেশ ভয় করছে। বাহ, এই তো আপনার ভয় পাওয়া মুখের একটা ছবি তুলে নি। ছবি? কাল থেকে তো 3খানা ছবি তুলেছেন আমার। লোকে দেখলে কি বলবে বলুন তো? লোকে অনেক কিছুই বলে, লোকের কথা আমি শুনি না। এই যে মিস্টার চন্দ, আপনি এখানে? হ্যাঁ বলুন মিস্টার বটব্যাল। আরে মশাই, কি বলবো বলুন তো। ভাবলাম দস্যু ধরা পড়েছে, আর কোনো চিন্তার কথা নেই। কেন, কি হলো? আর কি বলবো মশাই, ক্যাপ্টেনের অফিস থেকে খবর পেলাম যে প্রফুল্লর মাথায় নাকি কাটা দাগের কোনো চিহ্ন নেই। হ্যাঁ, সেটা যেমন ঠিক কথা, তেমন চোরাই মালও তো উদ্ধার হয়নি। ঠিক বলেছেন মশাই। আবার শুনলাম সে নাকি রেঙ্গুনের এক ধনী চাল ব্যবসায়ীর ছেলে। মিস্টার চন্দ, ক্যাপ্টেন তো আপনার বিশেষ পরিচিত। আপনি ওনার কাছে কোনো খবর পাননি? না, খবর পাইনি। তবে প্রফুল্ল যদি দস্যুমোহন না হয়, তাহলে ক্যাপ্টেন তাকে কেন গ্রেপ্তার করবে? যাক, এইসব কথা এখন বাদ দিন তো। আপনি আপনার কিছু কথা বলুন। আপনি রেঙ্গুনে কোথায় উঠবেন মিস্টার চন্দ? মিস্টার চন্দ, আপনি কথাবার্তা চালিয়ে যান, আমি একটু আসছি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ মিস সোম, কী বলছিলেন? আমি জিজ্ঞেস করছিলাম আপনি রেঙ্গুনে কোথায় উঠবেন? কোনো একটা হোটেলেই উঠবো। হোটেলে? আমার বাবা যখন আপনার কথা শুনবেন, তখন কিন্তু আপনার হোটেলে থাকাটা উনি পছন্দ করবেন না। তাই নাকি? আপনি আসলে কি বলতে চাইছেন বলুন তো? আপনি বুঝতে পারেননি? এমন সময় ডাইনিং হল থেকে একটা গুঞ্জন ধ্বনি ভেসে এলো। মিস্টার চন্দ এগিয়ে গিয়ে দেখলেন প্রফুল্ল মিত্র মাথা উঁচু করে খাবারের ঘরে প্রবেশ করছেন। তাকে দেখে মিস সোমের মুখ কালো হয়ে গেল। প্রফুল্ল মিস সোমের দিকে এগিয়ে আসতেই মিস সোম দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিস্টার মিত্র যে, কি ব্যাপার? ব্যাপার আবার কি? কিছুই না। আপনাকে যে মশাই গ্রেপ্তার করলো, সেটা কি জন্য? ভুল করে গ্রেপ্তার করেছিল মশাই, ভুল করে। তাই নাকি? ক্যাপ্টেন সাহেব আমার কাগজপত্র দেখে আমাকে ছেড়ে দিয়েছেন। এইবারে দেখব হতবাগা মোহন কোথায় যায়, কি করে সে লুকিয়ে থাকে।
কেউ কোনো মন্তব্য করল না। প্রফুল্ল কারো কাছ থেকে কোনো সমর্থন না পেয়ে ধীরে ধীরে হল থেকে বেরিয়ে গেল। এই যে মিস্টার চান্দ, আপনি বলুন, ক্যাপ্টেনের ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো? কেন, আপনি কি বলতে চাইছেন? অমন কাগজ তো দস্যু মোহন হাজার হাজার বানাতে পারে, তাই নয় কি? তা হতে পারে, তবে আমি এখন একটু উঠি। বিকেলে ডেকে যাত্রীদের অনেকেই গল্পগুজব করছিলেন। মিস সোম এসে মিস্টার চন্দের পাশে বসলেন। গুড ইভিনিং। গুড ইভিনিং। কি এত ভাবছেন বলুন তো? কিসের ভয় পাচ্ছেন? আমার বেশ ভয় করছে। আমার গয়না যাক, তাতে দুঃখ নেই, কিন্তু আপনাকে অসম্মান করবে এতটাও অমানুষ দস্যুমোহন নয় নিশ্চয়ই। দস্যুর আবার মনুষ্যত্ব আছে নাকি? তা বটে, তবে আমি যতক্ষণ আপনার কাছে রয়েছি, আপনার কি এতটা ভয় পাওয়া উচিত? মিস্টার চন্দের অর্থহীন প্রবোধ বাক্য শুনে মিস সোমের মুখে সলজ্জ হাসি ফুটে উঠল। এমন সময় ছোট এক টুকরো টাইপ করা কাগজ জাহাজের একজন কর্মচারী সব যাত্রীদের হাতে হাতে বিতরণ করে গেল। মিস্টার চন্দ কাগজটা হাতে নিয়ে পড়লেন। যিনি বা যারা দস্যু মোহনের সংবাদ দিতে পারবেন অথবা ধরিয়ে দিতে পারবেন, তাদের বা তাঁকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ইতি প্রফুল্ল মিত্র। কি মিস্টার চন্দ, চিরকুটটা পড়ে দেখলেন? কত কিচ্ছা দেখব। দস্যু মোহনকে ধরিয়ে দেওয়ার জন্য তাকে 5,000 টাকা পুরস্কার দেবে। অবিরাম গতিতে জাহাজ চলেছে। চারিদিকে জল আর জল। আকাশ চারিদিকে গোল হয়ে সমুদ্রের বুকের উপর নেমে এসেছে। সমুদ্রের দিকে তাকিয়ে মিস সোম উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, যতবারই দেখি এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন পুরনো হয় না, তাই না? যথার্থ বলেছেন। এমন একটা আনন্দময় ভ্রমণ একটা দস্যুর জন্য নষ্ট হচ্ছে, ভাবতেও আমার কষ্ট হচ্ছে। শুনেও ভালো লাগলো। মানে কি বলতে চাইছেন আপনি? দস্যুমোহনের ব্যাপারটা না ঘটলে হয়তো আপনার সঙ্গে আমার এতটা সময় কাটানোর সুযোগ ঘটতো না। মিস সোম সলজ্জ ভঙ্গিতে মাথা নিচু করলেন। ঠিক এই সময় ক্যাপ্টেন তাদের সামনে এসে দাঁড়ালেন। গুড আফটারনুন মিস্টার চান্দা। আফটারনুন ক্যাপ। দস্যুমোহনকে ধরতে পারলেন? আর কি বলবো মিস্টার চান্দা, উই ট্রাইড আওয়ার বেস্ট। সব জায়গায় দেখেছি, কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকম ক্লিউ পাচ্ছি না। সমস্ত জাহাজই খুঁজে দেখেছেন? ইয়েস মিস, প্রত্যেকটা জায়গা খুঁজেছি, এভরি কর্নার। কোথাও চুরি যাওয়া মাল খুঁজে পাইনি। আর দস্যু মোহনের কথা তো বাদ দিন, আমি অদ্ভুতভাবে অবাক হয়ে গেছি। একটা লোক, হি ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট। এইরকম একটা লোকের কথা আমি আগে পড়েছিলাম, কিন্তু এখন দেখছি মানে এরকম একটা বুদ্ধিমান লোক এ যদি ভালো রাস্তায় থাকতো তাহলে কি করতে পারতো মিস্টার চন্দ্র, ভাবতে পারেন? হ্যাঁ, মানে আপনি বলছেন এখন আমাদের দস্যুমোহনের দয়াতেই থাকতে হবে, তাই তো? আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করেছি মিস্টার চন্দ্র, অ্যান্ড আই এম রিয়েলি সরি, বাট আপনারা একটু সাবধানে থাকবেন। এনিওয়ে, আমি একটু আসি। আচ্ছা, এই দস্যুটা সম্বন্ধে আপনি কিছু জানেন মিস্টার চন্দ? হ্যাঁ, একটা ব্যাপার জানি। লোকটা একটু অদ্ভুত ধরনের। সে সমস্ত ধনী লোকেদের লুণ্ঠন করে। লুণ্ঠন করে যা সে পায় তা পুরোটাই গরিব দুঃখীদের জন্য বিলিয়ে দেয়। নিজের জন্য একটা কানা কড়ি রাখে না। সত্যি? শুনেছি তো অনেক কথাই। দস্যুটার নাকি একটা সমিতি আছে, যার দ্বারা সে সমস্ত রকম প্রতিষ্ঠান, মানে ধরুন হাসপাতাল, অনাথাশ্রম, অন্ধবিদ্যালয়, এরকম নানা জায়গায় নির্ধারিত অঙ্কের টাকা দান করে।
সেখানে দুর্ভিক্ষ হোক, মড়ক হোক, মহামারী হোক, যে কোনো অবস্থায় সে নাকি গরিব দুঃখীদের জন্য মানে ভগবান হয়ে উঠেছে আজকে, জানেন? আর আপনি তো জানেন আমাদের দেশের গরিব দরিদ্রদের বিপদের সময় যে সাহায্য করে সে তো সত্যিই ভগবান হয়ে ওঠে। হঠাৎ জাহাজের একজন কর্মচারী এসে উপস্থিত হলো। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, অ্যাটেনশন এভরিবডি, ক্যাপ্টেনের আদেশ অনুযায়ী আমি জানাচ্ছি যে একটা সাইক্লোন আসতে পারে। সুতরাং অ্যালার্ম যদি বাজে, প্রত্যেকে নিজের কেবিনে গিয়ে হ্যামকে আশ্রয় নেবেন, বাইরে ঘুরে বেড়াবেন না। একটা চাঞ্চল্য দেখা গেল। মিশম একেই তো দস্যু মোহনের চিন্তায় অস্থির ছিলেন, তারপর সাইক্লোনের কথা শুনে একেবারে ভেঙে পড়লেন। তিনি মিস্টার চন্দের মুখের দিকে তাকিয়ে বললেন, এবার 16 কলা পূর্ণ হলো মিস্টার চন্দ। কি হলো? আপনি তো বহুবার সমুদ্র যাত্রা করেছেন, এর আগে কখনো সাইক্লোনের কবলে পড়েননি? পড়িনি আবার, সে কথা ভেবেই তো আমার ভয় লাগছে। দস্যু মোহন যা করতে পারেনি, সাইক্লোন এবার তা পূর্ণ করে দেবে। চন্দ্রবাবু যে, হ্যাঁ বলুন। শুনেছেন সাইক্লোন আসছে নাকি? হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্ট শুনলাম তো। আপনারা ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ মানে কেন বলুন? আরে ঝড়, এটা একটা সামান্য ঝড় দাদা। বাংলাদেশ থেকে এসছি, আমাদের কালবৈশাখী দেখেছেন তো, একদম প্রত্যেক বছর, বুঝলেন? এসব ঝড় হচ্ছে শিশু। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে সন্ধ্যা সমাগত প্রায়। রাতের আহার 8টার সময় নির্ধারিত থাকলেও সেদিন সাইক্লোন সম্ভাবনার জন্য সন্ধ্যার সময় ডিনারের ঘণ্টা বেজে উঠল। সবাই ডাইনিং হলে নেমে গেলেন। সবার চোখে মুখেই একটা অজানা বিপদের আতঙ্ক চিহ্ন। এই আতঙ্ক দস্যুমোহনের জন্য নয়, এটা আসন্ন সাইক্লোনের জন্য। খেতে বসে দেখলাম প্রফুল্ল মিত্র আমার বাঁ দিকের কোনাচে টেবিলটায় বসে আছেন। মনে দুরকম চিন্তা হলো। এক, লোকটা যদি দস্যু মন না হয়ে থাকে তাহলে তার প্রতি আমরা যে আচরণ করছি সেটা ঠিক নয়। দুই, লোকটা যেই হোক ও মিশমের দৃষ্টি আকর্ষণ করেছিল। আমার কি করা উচিত? আমি দোটানায় ভুগছি কেন? আজ সন্ধ্যায় অসহ্য গুমট গরম, সমুদ্র তরঙ্গ শূন্য, চারিদিকে একটা থমথমে ভাব। আকাশের রং পাণ্ডুর, কোথাও এতটুকু বাতাসের চিহ্ন নেই। জাহাজের গতি স্লথ হয়েছে। সাইক্লোন আসার আগে প্রকৃতির যে ভাব দেখা যায় ঠিক সেই রকমই দেখা গেল। সাইক্লোনের ভয়ে বিপদসূচক ঘণ্টার ধ্বনির আগেই অধিকাংশ যাত্রী নিজের নিজের কেবিনে আশ্রয় গ্রহণ করেছে। মিস্টার চন্দ একা রেলিংয়ের ধারে দাঁড়িয়েছিলেন। এমন সময় মিশম ডাকলেন, কিশোর, আই মিন মিস্টার চন্দ। হ্যাঁ বলো, সরি বলুন। আমার খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? সাইক্লোনের? না, সাইক্লোনের ভয় নয়। তবে কিসের ভয়? দস্যুমোহনের? না, তাও না। তবে এই যাত্রায় যদি বেঁচেও যাই, আপনার সঙ্গে আর কি কখনো দেখা হবে? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই, আমি তো এটাই ভাবছিলাম যে আবার কবে দেখা হবে। সলজ্জ ভঙ্গিতে রমা মুখ নিচু করল।
ভীরু আবেগে তার ঠোঁট যেন কেঁপে উঠল। ঠিক এই সময়ে ভীষণ শব্দে জাহাজের বিপদসূচক ঘণ্টার ধ্বনি বেজে উঠল। আমার দুর্ভাগ্য, মিস সোমের হৃদয়ের কথা আমার আর শোনা হলো না। মিস সোম, আপনি ঠিক আছেন তো? কেবিনে চলুন, এখানে থাকা ঠিক হবে না। কি হলো মিস সোম, আপনি ঠিক আছেন তো? আমি যেতে পারছি না, প্লিজ আপনি আমাকে একটু নিয়ে যাবেন কেবিনে। নিশ্চয়ই, চলুন, আমার হাত ধরুন। মিস্টার চন্দ মিস সোমের হাত ধরে তার কেবিনে পৌঁছে দিলেন। বাইরে তখন নিস্তব্ধ প্রকৃতির বুক চিরে যেন এক মহা দানব হুঙ্কার ছেড়ে ছুটে আসছে। অদ্ভুত জীবন, মরতে আমি ভয় পাই না, কিন্তু জীবনে প্রথমবার যখন কাউকে কাছে পেলাম তখন এই সাইক্লোন। কি জানি, আর হয়তো কয়েকটা মুহূর্ত বাকি আছে, হয়তো এই জাহাজ ডুবে যাবে চিরকালের জন্য সমুদ্রের তলায়। না, কি ভাবছি এসব? চোখের পলক পড়তে না পড়তেই সহস্র দানবের বিভৎস হুঙ্কার আকাশ সমুদ্র কম্পিত করে জাহাজের উপর যেন ভেঙে পড়ল। জাহাজ ভীষণ বেগে দুলতে লাগল। যাত্রীদের মিলিত তীব্র চিৎকার, জাহাজের ঘণ্টার ধ্বনি, সাইক্লোনের অপার্থিব আওয়াজ সব মিলে মিশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করল। হঠাৎ আমার চিন্তায় ব্যাঘাত ঘটল। আর কয়েক মুহূর্ত, তারপরেই ভীষণ মরণযুদ্ধ। সাইক্লোনের প্রথম ধাক্কাতেই জাহাজ একপাশে কাত হয়ে পড়ল। মনে হলো জাহাজ ডুবে গেছে। তারপরেই আবার সোজা হয়ে অন্য পাশে কাত হয়ে পড়ল। জাহাজের এই তাণ্ডব দোলানির মাঝে স্থির হয়ে দাঁড়াবার কোনো ক্ষমতা কোনো মানুষেরই নেই। মানুষের শক্তি যে কত তুচ্ছ, কত ক্ষুদ্র, কত সীমাবদ্ধ, এরকম অবস্থাতেই তা অনুভব করা যায়। মিস্টার চন্দ তাঁর কেবিনে দুই চোখ বুজে হ্যামকের মধ্যে শুয়ে থাকলেন। কোনো রকমের দাঁতের দাঁত চেপে পড়ে রইলাম আর এই তাণ্ডবের ধ্বনি শুনতে থাকলাম। একটা জিনিস ভেবে খুব অবাক হলাম, এত বাঁশির আওয়াজ, চিৎকার, সাইক্লোনের শব্দ, এতেও আমার মৃত্যু ভয় হলো না। আমার খালি মনে পড়তে লাগলো রমার মুখটা। রমা কি ঠিক আছে? আমি অস্থির হয়ে উঠতে লাগলাম। যদি সম্ভবত তাহলে আমি এখনই ছুটে গিয়ে তাকে অভয় দিতাম, কিন্তু মানুষের শক্তি সীমাহীন নয়। এই জাহাজের তাণ্ডব, তার মধ্যে দিয়ে না, সম্ভব নয়। মানুষ যে দুঃখকে নিরবচ্ছিন্ন ভাবে, যে দুঃখের অন্ত নেই বলে দৃঢ় বিশ্বাস করে, কালের স্রোতে সে ভাবনার, সে বিশ্বাসেরও ব্যতিক্রম হয়। তেমনি যে সাইক্লোন মনে হচ্ছিল কখনোই শান্ত হবে না, রাত্রি 2টোর পর আস্তে আস্তে তার তাণ্ডব কমতে লাগল। মিস্টার চন্দ কোনো রকমে পোশাক পরিবর্তন করে মিস সোমের কেবিনের কাছে পৌঁছলেন। মিস সোম, মিস সোম, ঠিক আছেন? বেঁচে আছি এইটুকু বলতে পারি। আমার গভর্নেন্স খুব খারাপ অবস্থা ওনার। প্লিজ আধ ঘন্টা পরে যদি পারেন একবার আসবেন। ঠিক আছে। মিস্টার চন্দ ধীরে ধীরে জাহাজের ডেকে এসে দাঁড়ালেন। আকাশে আবার পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের আলোয় সমুদ্রে এক মায়াময় পরিবেশ তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে যে তাণ্ডব লীলা চলেছে তার কোনো চিহ্নই যেন আর নেই। শান্ত সমুদ্রের বুকে দক্ষিণা বাতাস অপূর্ব গন্ধময় হয়ে ভেসে আসছে।
পরদিন সকালে মিস্টার চন্দ জাহাজের ডেকে এসে দাঁড়ালেন। দেখলেন বেশ কিছু মানুষ জটলা করছে। এই যে মিস্টার চন্দ, আজকের খবর শুনেছেন? কেন, কি হলো? আরে এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আরে দারুণ ব্যাপার মশাই, কাল রাত্রে যা ঘটনা ঘটেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের প্রফুল্ল মিত্তির, তাকে ডেকে বেঁধে রেখেছে। ডেকে বেঁধে রেখেছে? কে? দস্যুমোহন আবার কে? প্রফুল্লর মাফলার দিয়ে ওর মুখ হাত পা বেঁধেছে, তারপরে ওর পকেট থেকে 100টা 50 টাকার নোট বের করে নিয়েছে, তারপরে এই কাগজের চিরকুট দিয়েছে, পড়ে দেখুন। কই দেখি। আপনি যে দস্যুকে গ্রেপ্তারের জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, আমি সে কাজ সমাপ্ত করে পুরস্কার গ্রহণ করলুম। ইতি আপনারই বন্ধু মোহন। চাপ বাবা। আমার তো মনে হয় প্রফুল্ল নিজেকেই নিজে বেঁধেছে, দিয়ে এক নতুন ফন্দি করেছে। কি বলেন মশাই? ক্যাপ্টেন তো দেখে বলেছে যে এরমভাবে কোনো মানুষ নিজেকে নিজে বাঁধতেই পারে না। এটা সম্ভব নাকি? নিজের শরীরের পেছনে 2 হাত কেউ বাঁধতে পারে? তাহলে প্রফুল্ল দস্যুমোহন নয়? তাই তো মনে হচ্ছে। এ তো আরেক জ্বালা হলো মশাই। ভেবেছিলাম প্রফুল্লটাই দস্যু, এখন তো সবাইকেই দস্যু মনে হচ্ছে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। হ্যাঁ, সবাইকেই এখন সন্দেহ হচ্ছে কে যে দস্যুমোহন, কি ছদ্মবেশে আছে কিছুই বুঝতে পারছি না। সেটা তো গেল একটা ব্যাপার। আপনারা কি ভেবেছেন দস্যু এই কটা টাকা নিয়ে আর কটা হিরে নিয়ে সন্তুষ্ট থাকবে? এরপর দেখবেন জাহাজে রক্তগঙ্গা বইয়ে দেবে। একটু আগেই ক্যাপ্টেনের সঙ্গে দেখা হয়েছিল, ভদ্রলোক খুব রেগে গেছেন। একদম চারদিকে চিৎকার চেঁচামেচি করে একাকার কাণ্ড। দস্যু মোহনকে নাকি উনি গ্রেপ্তার করবেনই। জাহাজের কর্মচারীরা নাকি একটা করে তক্তা তুলে তুলে খুঁজছে কোথায় দস্যু মোহন লুকিয়ে আছে। আরে আপনি তো আসল কথাটা শোনেনই মশাই। আপনি জানেন ক্যাপ্টেনের নিজস্ব সোনার ঘড়িটা চুরি হয়ে গেছে? হ্যাঁ, বলেন কি? এটা তো জানতাম না। এই সময় মিস সোম ডেকের ওপর উঠে এলেন। তিনি মিস্টার চন্দের কাছে সব ঘটনা শুনে বললেন, আশ্চর্য, এই দস্যুমোহন লোকটা সত্যি অদ্ভুত। এর জন্য ভয় আর ঘৃণা আছে বটে আমার মনে, কিন্তু একটু শ্রদ্ধাও হচ্ছে। একজন দস্যুর জন্য শ্রদ্ধা কেন? দেখুন, এইটুকু জায়গায় সে নিজেকে লুকিয়ে রেখেছে, আর এতগুলো লোককে যেভাবে বোকা বানাচ্ছে, কি বলবো, খুবই অদ্ভুত। আর সবচেয়ে আমার বেশি জানতে ইচ্ছে করছে, সেই চুরি করা জিনিসগুলো লুকিয়ে রাখছে কোথায়। এর মধ্যে আর অবাক হওয়ার কি আছে? এই যে আমার হাতের ছোট্ট ক্যামেরাটা, এর মধ্যেই কতগুলো হিরে জহরত ঢুকিয়ে রাখা যায়। তো দস্যুমোহন এরকমই কোনো বুদ্ধি করে থাকবে হয়তো। তা হবে হয়তো, কিন্তু এই দস্যুমোহন লোকটা কে? সবারই তো একই প্রশ্ন মিস সোম, কে এই দস্যুমোহন? মিস্টার চান্দা, ক্যাপ্টেনের ঘড়িটা খুঁজে পাওয়া গেছে। সে কি? কোথায়, কি করে? ওনারই সেকেন্ড অফিসারের প্যান্টের পকেটে। বলেন কি? তাহলে সেই কি দস্যুমোহন নাকি? তোর মশাই, সে যদি দস্যুমোহন হতো তাহলে কি ঘড়িটা ফেরত দিত? এটা দস্যুমোহনের একটা মস্করা বলতে পারেন। তাহলে দস্যুমোহনের বেশ রসবোধ আছে, কি বলেন? অদ্ভুত। সত্যি মিশ্রম, আমার তো আনন্দ হচ্ছে। আনন্দের কি হলো এর মধ্যে? আরে মশাই, বাঙালির ঘরে এরকম একটা ছেলে জন্মেছে। হয়তো ভুল পথে যাচ্ছে, কিন্তু এলেম আছে, এটা তো মানতে হবে। এইটাতে তো গর্বিত হওয়াই উচিত। মিস্টার চান্দ, আমার তো এই ছোকরাকেও সন্দেহ হয় এই দস্যুমোহন। না না, এরমভাবে সবাইকে সন্দেহ করাটা ঠিক নয়। মিস্টার চন্দ, চলুন আমরা একটু ওদিকে বেরিয়ে আসি। মিস্টার চন্দ রমার সঙ্গে জাহাজের সামনের দিকে অগ্রসর হলেন। এই সময় ক্যাপ্টেন তাদের দেখতে পেয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, মিস্টার চান্দা, কালকের ঘটনা শুনেছেন আপনি? হ্যাঁ শুনলাম, আপনার তো ঘড়িটা খুঁজেও পাওয়া গেছে। সত্যি এটা খুব অদ্ভুত ঘটনা। আমি অবাক হয়ে যাচ্ছি, এই লোকটা কী করে এরম করতে পারে? এই লোকটা কি অদৃশ্য হয়ে যেতে পারে নাকি? আমার ড্রয়ার থেকে ঘড়ি নিয়ে আমারই সেকেন্ড অফিসারের প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল।
হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ সত্যি অদ্ভুত, লোকটার ক্ষমতা আছে বটে। আপনি কি পোর্টে খবর দিয়েছেন? আর ওই মশাই, পোর্টে খবর কী করে দেবো? আমার তো ওয়্যারলেসটাই বিগড়ে আছে, কোনো রকমভাবে কমিউনিকেট করতে পারছি না। যা, এ তো আরেক সমস্যা হলো। আর বলেন কেন, আজকের দিন আর রাত্রিটা খেতে গেলে আমি নিশ্চিন্ত। ক্যাপ্টেন তাদের দুজনকে অভিবাদন করে চলে গেলেন। এরপর তারা দুজন দুটি ডেক চেয়ারে বসলেন। জাহাজ পূর্ণ গতিতে চলেছে। সমুদ্র শান্ত, রৌদ্র কিরণ গাঢ় নীল জলের ওপর অদ্ভুত দৃশ্য রচনা করেছে। রমা স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বসেছিলেন। এক সময় তিনি বললেন, মিস্টার চন্দ, আপনি তো আপনার নিজের কথা তেমন কিছুই বলেননি। আমার কথা কি আর বলবো, বৈচিত্র্যহীন জীবন। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউই নেই, বাউন্ডুলে বলতে পারেন। তবে ভাগ্যগুণে আমার অর্থাভাব নেই। কিন্তু কি? এখন মনে হয় যে আর 5 জনের মতো যদি সংসার করতে পারতাম তাহলে হয়তো। আপনার বাড়ি তো কলকাতাতেই। হ্যাঁ, কলকাতাতেই বাড়ি, কিন্তু আরও কয়েক জায়গায়ও কয়েকটা বাড়ি আছে। আমার সবই আছে মিস সোম, আবার কিছুই নেই। আপনি তো চাইলেই আপনার ইচ্ছে পূরণ করতে পারেন। বলছেন? আপনি অভয় দিচ্ছেন? মিস সোমের মুখে বিস্মিত ভাব ফুটে উঠল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় তার গভর্নেস ছুটে এলেন। রামা, বেবি, ঘটনা শোনো। আমাদের পাশের ক্যাবিনে হীরার কণ্ঠে চুরি হয়েছে। দেখো বেবি, তোমার কিছু গেছে কিনা। চলো, এখনই চলো। মিস সোম উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়ালেন। তারপর তার গভর্নেসের সঙ্গে তার কেবিনের দিকে রওনা হলেন। হায় আমার কপাল, দুবার সুযোগ পেয়েও হলো না। একই ধরনের চুরি, বেছে বেছে হীরক সংগ্রহ। দস্যু মোহনের কর্মক্ষমতা দেখে যাত্রীরা একই সঙ্গে ভীত ও বিস্মিত হল। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের প্রতিটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হলো। ইতিমধ্যে ওয়্যারলেস চালু হওয়ার পর রেঙ্গুন বন্দরে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করার জন্য আবেদন জানানো হলো। আশা করা হচ্ছে তারাই দস্যু মোহনকে গ্রেপ্তার করবে এবং চোরাই মাল উদ্ধারে সক্ষম হবে। অবশেষে প্রভাত হল। প্রত্যেক নরনারী স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলে তাদের জাহাজ ইরাবতী নদীতে প্রবেশ করেছে। অদূরে দেখা যাচ্ছে রেঙ্গুনের জেটি। কয়েকদিনের পর স্থলভূমি দেখতে পেয়ে তাদের মন আনন্দে পূর্ণ হয়ে উঠল। সকালেই একজন অফিসার এসে জানিয়ে গেছেন, রেঙ্গুন পুলিশ দস্যু মোহনকে ধরার জন্য অপেক্ষা করছে। প্রত্যেক আরোহীকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। মিস সোম এবং মিস্টার চন্দ রেলিংয়ের ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন। তোমার হাতের কাজ মিটে গেলে আমার কাছে যাবে তো কিশোর? আমাকে কথা দাও। নিশ্চয়ই যাব, কিন্তু আমার যদি ফিরতে দেরি হয় তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? কেন দেরি হবে কিশোর? কিসের জন্য? রমা, বলো। চিরদিন তুমি আমাকে এরকমই ভালোবাসবে তো? কোনো কারণে ঘৃণা করবে না তো? তোমাকে ঘৃণা করব? আমি তোমাকে? শোনো কিশোর, মেয়েরা যাকে মন দেয় সে মরে যায়, তবু সে মন আর ফিরিয়ে নেয় না। এমন সময়ে জাহাজ এসে জেটির সামনে থামল। ধীরে ধীরে জাহাজের সিঁড়ি নামানো হলো। এ কি, মিস্টার বেকার এখানে? কি বলছো কিশোর? কি হয়েছে? ওই যে সিঁড়ির পাশে লম্বা ওই যে সাহেব দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ। উনি হচ্ছেন মিস্টার বেকার, বিখ্যাত গোয়েন্দা, আর তার উপর মোহনের চিরশত্রু।
আমার মন বলছে এবার আর মোহনের রক্ষে নেই। উনি যদি দস্যু মোহনকে ধরতে পারেন তবে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। তাহলে আমরা একটু অপেক্ষা করি, দস্যু ধরা পড়লেই আমরা নামবো, কি বলো? বেশ, তাই হবে। তবে আমার মন বলছে দস্যু মোহন সবার শেষে নামবে। এমনও তো হতে পারে অনেক আগেই হয়তো সে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে পালিয়েছে। না, সেটা সম্ভব ছিল না। ক্যাপ্টেন সাহেবের আদেশে বেশ কয়েকজন বন্দুক হাতে সারা দিনরাত জাহাজ পাহারা দিয়েছে। ইতিমধ্যে যাত্রীরা নামতে শুরু করেছিলেন। বেকার সাহেব নির্বিকারভাবে কঠোর দৃষ্টিতে যাত্রীদের লক্ষ্য করছিলেন। জাহাজের একজন অফিসার তার পেছনে দাঁড়িয়ে সম্ভবত তাকে কানে কানে কিছু বলছিলেন। একে একে অনেক যাত্রী নেমে গেলেন। দেখা গেল প্রফুল্ল মিত্র এবার নামছেন। রমা বলল, জানো, আমার মনে হচ্ছে ওকেই গ্রেপ্তার করবে। তাহলে প্রফুল্ল আর বেকার সাহেবের একটা ছবি তুলে নেওয়া উচিত। কিন্তু আমি চাই এই ছবিটা তুমি তোলো। তোমার হাতে তোলা একটা ছবি আমার ক্যামেরায় থেকে যাবে। রমা ক্যামেরা নিয়ে ছবি তোলার চেষ্টা করল, কিন্তু পারল না। ওদিকে যে মুহূর্তে প্রফুল্ল মিত্র সিঁড়ির মুখে পা বাড়িয়েছে, জাহাজের অফিসার মিস্টার বেকারকে কিছু বললেন, কিন্তু বেকার সাহেব আগের মতোই নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইলেন। প্রফুল্ল মিত্র নেমে গেল। চলো রমা, এবার নামা যাক। মিস্টার চন্দ নামার জন্য এগিয়ে গেলেন। ক্যামেরা হাতে রমা তাকে অনুসরণ করল। বেকার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে মিস্টার চন্দকে লক্ষ্য করছিলেন। সিঁড়ির সামনে যেতেই তিনি বললেন, দয়া করে আপনি একটু অপেক্ষা করুন। কেন? আমার সময় নেই, পথ ছাড়ুন। এত তাড়া কিসের আপনার? মানে? ঢাকার ম্যাজিস্ট্রেট কিশোরচন্দ্রকে আটকে রাখার ক্ষমতা আপনার আছে? ঢাকার ম্যাজিস্ট্রেট মিস্টার চন্দ 3 বছর আগেই মারা গেছেন। মোহন আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। এই কথা বলেই হঠাৎ মিস্টার বেকার মিস্টার চন্দের মাথায় একটা হালকা আঘাত করলেন। ও, মাথার ঘাটা এখনো সারেনি তাহলে? এই বেকারের জন্যই আমাকে মাদ্রাজের 3 তলার ছাদ থেকে লাফ দিতে হয়েছিল, আর তখনই মাথায় চোটটা পেয়েছিলাম। হ্যাঁ, সেটার জন্যই যে আজকে আমাকে ধরা পড়তে হবে তা কখনো ভাবিনি। বেকার সাহেব একটু দূরে অপেক্ষারত দুজন পুলিশ অফিসারকে ইঙ্গিত করলেন। তারা এগিয়ে এসে দুজনে দুপাশে দাঁড়ালো। মিস্টার চন্দকে গ্রেপ্তার করা হলো। রমা পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছিল ও দেখছিল। তার মুখের দিকে তাকিয়ে মনে হলো সে এখনই বুঝি মূর্ছা যাবে, কিন্তু অতি কষ্টে সে আত্মসম্বরণ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল। মিস্টার চন্দ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রমা বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে। সে মিস্টার চন্দের মনের কথা বুঝেছিল। সে ক্যামেরা হাতে করে সিঁড়ির অর্ধেকটা নেমে হঠাৎ টাল খেয়েছে এমন ভাব করে ক্যামেরাটা হাত থেকে নদীর জলে ফেলে দিল। ক্যামেরার ভেতর কয়েক লক্ষ টাকার হীরা ও নোট ছিল। সমস্ত প্রমাণ আপাতত ইরাবতীর গর্ভে আশ্রয় নিল। বেকারের সন্দেহ পর্যন্ত হল না। জেটিতে নেমেই রমা দ্রুত পদে এগিয়ে গেল। একবারও সে পিছু ফিরে চাইল না। যখন সে অদৃশ্য হয়ে গেল তখন মিস্টার চন্দ অস্ফুট স্বরে বলে উঠলেন, রমাকে তো হারাতেই হতো। আজ আমি ওর চোখে একজন হীন দস্যু ছাড়া আর কিছু নই। রেঙ্গুন থেকে মোহনকে সশস্ত্র পুলিশ পাহারায় মাদ্রাজে এনে ভারতের সর্বাপেক্ষা সুরক্ষিত জেলে রাখা হয়েছে। তার সর্বশেষ কীর্তি মাদ্রাজের এক ধনীর সম্পদ লুণ্ঠন। সুতরাং ওই অপরাধের বিচার মাদ্রাজেই হবে।
তাই তাকে সেখানেই বিচারাধীন রাখা হয়েছে। তার উপর বিশেষ দৃষ্টি রাখবার জন্য সুপ্রসিদ্ধ ডিটেকটিভ দস্যু মোহনের একমাত্র যোগ্য শত্রু মিস্টার বেকারকেও সাময়িকভাবে মাদ্রাজের আইবিতে বদলি করা হয়েছে। দস্যু মোহনের বিস্ময়কর গ্রেপ্তারের ইতিহাস উপর্যুপরি কয়েক দিন ধরে ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছিল। মোহনের গ্রেপ্তারে দেশের অভিজাত ধনী সম্প্রদায়, রাজা মহারাজাগণ এবং পুলিশ বিভাগ সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। যাতে দস্যুকে চরম শাস্তি দেওয়া হয় তা দাবি করে দিনের পর দিন কয়েকটি কাগজে নানা প্রবন্ধ বেরোচ্ছিল। কিন্তু সত্যি বলতে কি, দেশের বহু দরিদ্র অনাথ আতুর সম্প্রদায় এই সংবাদে মর্মাহত হয়ে গোপনে চোখের জল ফেলে ঈশ্বরের কাছে দিবারাত্র প্রার্থনা করছে যেন মোহনের কোনো শাস্তি না হয়। যাই হোক, মোহন গ্রেপ্তার হয়েছে এবং এক অতি সুরক্ষিত জেলে তাকে সশস্ত্র প্রহরায় রাখা হয়েছে। মোহনের বিরুদ্ধে অপরাধের গুরুত্ব অনুযায়ী সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার জন্য পুলিশ 6 মাসের সময় নিয়েছে। সুতরাং সংবাদপত্রের উত্তেজনামূলক আলাপ আলোচনা, সাধারণের জল্পনা কল্পনা 1 মাস যেতে না যেতেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দস্যু মোহন তার বিচারের অপেক্ষায় জেলের এক দুর্ভেদ্য সেলে পড়ে রইল। সংসার ও বৃহত্তর জগৎ তাকে ভুলে দৈনন্দিন বাঁধা ধরা গতিতে চলতে আরম্ভ করল। বাংলায় মুঘল রাজত্বের অবসানের পর অনেক স্বাধীন বাঙালি রাজাই ইংরেজের বশ্যতা স্বীকার করেছিলেন। তাদের মধ্যে অনেকেই সময়ের সঙ্গে লুপ্ত হয়ে যান, কিন্তু এক অতিশয় ধনবান রাজার বংশধর পূর্বপুরুষের সমস্ত ধন সম্পদ নিয়ে পুরী চলে যান। পুরীর স্বর্গদ্বারের পেছনে এক দুর্গতুল্য প্রাসাদ নির্মাণ করেন। তিনি একাই বসবাস করতেন। তার বয়স প্রায় 64 বছর। তিনি যে বিপুল ঐশ্বর্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার কণামাত্রও তিনি দান করেননি। তিনি খুবই কৃপণ ছিলেন। এই দুর্গ প্রাসাদের ভেতরেই তিনি এক গুপ্ত কক্ষ নির্মাণ করেন। তার মধ্যে তার সমস্ত ধন সম্পদ অতি সাবধানতার সঙ্গে বিরাট সিন্ধুকে ভরে রেখে দিয়েছিলেন। বর্তমানে এই বৃদ্ধ রাজকুমার নিত্যবিক্রম এই বিশাল দুর্গ প্রাসাদে মাত্র কয়েকজন ভৃত্য নিয়ে বাস করেন। তার একটা প্রিয় শখ হল নানা ভাষায় প্রচারিত সংবাদপত্র পাঠ। প্রতিদিন সকালে তার ড্রয়িং রুমের টেবিলে প্রায় 8-10খানা সংবাদপত্রের সমাবেশ হতো। সংবাদপত্রের মধ্যে দিয়েই তিনি জগতের সঙ্গে পরিচিত হতেন। সেদিন সকালে অন্যান্য দিনের মতো যে পিয়ন তাকে গত 50 বৎসর ধরে সংবাদপত্র সরবরাহ করে, সে এসে ড্রয়িং রুমের দরজায় মৃদু আওয়াজ করল। দরজা খোলার আগে রাজকুমার নিয়মিত দৃষ্টিপাতে পিয়নকে পরীক্ষা করতেন। আজও করলেন। পিয়ন হেসে বলল, ভয় নেই হুজুর, আমি সেই গঙ্গাধারে এসেছি, অন্য কেউ নয়। কিছুই বলা যায় না হে, যা দিনকাল পড়েছে। আজ একটা নতুন বস্তু আছে হুজুর। কি? আপনার নামে একটা রেজিস্ট্রি চিঠি হয়েছে, একটু সই করে দেবেন। রেজিস্ট্রি? গত 50 বৎসর ধরে তো এখানে কেউ চিঠি পাঠায়নি। বৃদ্ধের বিস্ময়ের সীমা রইল না।
গত 50 বৎসর ধরে তিনি পুরীর এই প্রাসাদে বাস করছেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবহীন বলে কখনো কারো কাছ থেকে কোনো পত্র পাননি। যাই হোক, রাজকুমার অসন্তুষ্ট ও সন্দিগ্ধ দৃষ্টিতে রসিদখানিতে সই করে দিলেন। তারপর রেজিস্ট্রি পত্রটা নিয়ে খুলে ফেললেন। মাদ্রাজ প্রেসিডেন্সি, দস্যু মোহনের নাম সই করা আছে। দস্যু মোহন। বৃদ্ধের হাত থেকে পত্রখানা কাঁপতে কাঁপতে পড়ে গেল। তিনি বহুক্ষণ নিশ্চেষ্টভাবে বসে রইলেন। তারপর চিঠিটা তুলে নিয়ে পড়তে শুরু করলেন। মহাসম্মানিত প্রিয় রাজকুমার নিত্য বিক্রম, আপনার দুর্গ প্রাসাদের নিচে যে লৌহ নির্মিত গুপ্ত প্রকোষ্ঠ আছে, তার মধ্যে উত্তর দিকের সিন্ধুকে আপনার পিতৃপুরুষদের নানা প্রদেশ থেকে লুণ্ঠিত বহুমূল্য হিরে মণিমুক্ত আছে। তার সবগুলি এবং হাতির দাঁতের তৈরি দুষ্প্রাপ্য একটি টেবিল, 4খানা চেয়ার এবং রূপো ও সোনা দিয়ে তৈরি ছোট আলমারি, সবগুলো আলাদা আলাদা বাক্সে আমার এই মাদ্রাজের ঠিকানায় 1 সপ্তাহের মধ্যে রেলওয়ে পার্সেলে পাঠিয়ে দেবেন। বলা বাহুল্য, আপনি যদি আমার নির্দেশ মতো কাজ না করেন, তবে আমি আগামী 12ই বৈশাখ শুক্রবার ঠিক রাত্রি 11টার সময় স্বয়ং উপস্থিত হব এবং আমার ইচ্ছা কাজে পরিণত করব। কিন্তু সেক্ষেত্রে আমি যে কেবল এই বস্তুগুলি নিয়েই সন্তুষ্ট থাকব, তা নাও হতে পারে। আপনার প্রিয় দস্যু মোহন। পুনশ্চ দেখবেন যেন হাতির দাঁতের বড় চেয়ারগুলো পাঠাবেন না, কারণ আমি জানি সেগুলি আসল হাতির দাঁতের তৈরি নয়। আর ছোট সিন্দুকের সব কটা হিরেই পাঠাবেন, 1 পিসও যেন কম না হয়। কম হলেই আমি জানতে পারবো। দস্যু মোহন শেষকালে আমার সম্পত্তির ওপর দস্যু মোহন কি করে জানলো এত নিখুঁত খবর? কোথায় কি আছে আমার প্রাসাদের পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছুই সে জানে। দস্যু মোহন কখনো কাউকে যে মিথ্যা ভয় দেখিয়েছে তা রাজকুমারের মনে পড়ল না। তার স্মরণ হল, মোহন কামরূপের মহারাজকে পত্র লিখেছিল। ঠিক যে সময়ের কথা সে বলেছিল, ঠিক সেই সময়ে সে উপস্থিত হয়ে তার প্রতিজ্ঞা রক্ষা করেছিল। কেউই মহারাজকে রক্ষা করতে পারেনি। মহারাজা মোহনের পত্রকে একটা বিরাট ঠাট্টা ভেবে নিশ্চিন্ত মনে নিদ্রা গিয়েছিলেন। তাই তার সর্বস্ব লুণ্ঠিত হয়েছে। কিন্তু যেসব রত্নরাজি, মহামূল্য ঐশ্বর্য কখনো লোকচক্ষুর বাইরে আসেনি, সেসব অতি গোপনীয় বস্তুর খবর দস্যুমোহনকে কে সরবরাহ করল? তার ভৃত্যেরা। আমি তো কোনো ভৃত্যকে ভূগর্ভে নিয়ে যাইনি। কি করে হয়? কি করে? রাজকুমার চিন্তামগ্ন হয়ে অস্থির চিত্তে পদচারণা আরম্ভ করলেন। কি করবেন তিনি এখন? কামরূপের মহারাজার মতো নিশ্চয়ই তিনি মোহনের পত্রকে উপেক্ষা করবেন না। দস্যু মোহন জেলে বন্দী, অথচ সে তাকে পত্র লিখে বহুমূল্য টাকার রত্ন দাবি করল। এটা কি করে সম্ভব? রাজকুমার ড্রয়িং রুমের দরজা বন্ধ করলেন। তারপর প্রায় 2 বৎসরের মধ্যেই প্রথম তার মোটর বের করতে আদেশ দিলেন।
আরে কে আছিস? মোটর বের কর। বেরোনোর আগে প্রত্যেকটা ঘর চাবি দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তিনি মোটরে করে পুলিশ সুপারের অফিসে উপস্থিত হলেন। পুলিশ সুপার হাসি মুখে তার সমস্ত কথাই শুনলেন। তারপর বললেন, কুমার নিত্যবিক্রম, আমার মনে হয় আপনার সঙ্গে কেউ ঠাট্টা করেছে। দস্যু মোহনের কাছে অসম্ভব কিছুই নেই। এই তথ্য আমার থেকে আপনার ভালো জানা উচিত ছিল। আপনি ভুলে যাচ্ছেন মোহন এখন মাদ্রাজ জেলে বন্দি আছে। তাতে কি হয়েছে? ও পারে না এমন কাজ নেই। আপনার কোনো ধারণাই নেই মাদ্রাজ জেল কতটা সুরক্ষিত। ঠিক আছে, তাও আপনি যখন বলছেন, আমি তাহলে একটা টেলিগ্রাফে খবর পাঠাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কুমার প্রাসাদে ফিরে এলেন। কিছুক্ষণ পর গুপ্ত সুড়ঙ্গ পথে ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করলেন। উত্তর দিকের ছোট সিন্দুকটা চাবি দিয়ে খুললেন। রত্নরাজি ঝলমল করে উঠল। আজ থেকে 1 সপ্তাহ পরে শুক্রবার রাত্রে দস্যু মোহন আমারই পবিত্র স্মৃতিমণ্ডিত বংশানুক্রমিক সঞ্চিত ধনরাজি লুট করবে। হায় হায় হায়, আমার সব যাবে। বিকেল 4টের সময় পুলিশ সুপার মিস্টার ব্রাইট কুমারের সঙ্গে দেখা করতে এলেন। কুমার, আমি যেমন আপনাকে কথা দিয়েছিলাম সেরকম আমি তার করেছিলাম, তার উত্তরও এসছে। কি উত্তর এসেছে? উত্তরে লেখা আছে দস্যু মোহন বিশেষ জেলে বন্দি আছে। বাইরে পত্র লিখবার বা পাঠাবার কোনো অধিকার তার নেই। তবে এই পত্র কে লিখেছে? এই হস্তাক্ষর কি দস্যু মোহনের নয়? দেখে তো কুমারের হাতের লেখা বলেই মনে হচ্ছে, কিন্তু তার হাতের লেখা তো কেউ নকলও করতে পারে। আমার মনে হয় কোনো বদমাস আপনাকে ভয় দেখানোর জন্য হাতের লেখা নকল করে চিঠি পাঠিয়েছে। সে যাই হোক, আমি চিঠিখানা বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেখি এটা সত্যি না নকল। পুলিশ সুপার নানাভাবে কুমারকে আশ্বস্ত করে মোহনের চিঠিখানা নিয়ে চলে গেলেন। পরদিন হস্তাক্ষর বিশেষজ্ঞের কাছ থেকে জবাব এলো। তাতে লেখা আছে, যদিও পত্রের লেখা অনেকটা দস্যু মোহনের মতো, তাহলেও এ পত্র তার লেখা নয়। পুলিশ সুপারের যেটুকু সন্দেহ ছিল সেটাও নিঃশেষে দূর হয়ে গেল। তিনি ম্লান মুখে সামনে উপবিষ্ট কুমারকে বললেন, কুমার, আপনাকে মনে হয় কোনো দুষ্ট লোক মিছিমিছি বিরক্ত করছে। এই নিয়ে আর চিন্তা করবেন না, আপনি বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমান, দেখবেন কিচ্ছু হবে না। পুলিশ সুপারের অফিস থেকে নিরাশ হয়ে কুমার ফিরতে ফিরতে নানা রকমভাবে নিজেকে প্রবোধ দিতে লাগলেন। যে লোক ইংরেজের কারাগারে বন্দি, তাও আবার এত দূর, সেখান থেকে এসে চুরি করা কি সম্ভব? না, মনে হয় সম্ভব নাও হতে পারে। চতুর্থ দিনে কুমার ভুবনেশ্বর গেজেট পত্রিকায় একটি খবর দেখে আনন্দে উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলেন। আরে আচ্ছা, মিস্টার বেকার সুপ্রসিদ্ধ দস্যু মোহনকে, যিনি রেঙ্গুনে গ্রেপ্তার করে খ্যাতি লাভ করেছিলেন, তিনি এখন আসছেন 3 সপ্তাহ ছুটি কাটানোর উপলক্ষে ভুবনেশ্বরে। বাবা বাবা, তিনি কোনো রহস্যোদ্ঘাটনে আসছেন না,
তিনি মাছ ধরায় উৎসাহী, তাই ভুবনেশ্বর তাকে সম্মানিত করে। ড্রাইভার, মোটর বের করো, ভুবনেশ্বর গেজেট নিউজ পেপারের অফিসে যেতে হবে এখনই। পত্রিকার অফিসে গিয়ে যিনি এই প্রতিবেদনটি লিখেছিলেন সেই রিপোর্টারের সঙ্গে কুমার দেখা করলেন। রিপোর্টার তাকে জানালেন এই সময় যদি কুমার বুড়ি হ্রদের কাছে চলে যান হয়তো মিস্টার বেকারের দেখা পেয়ে যাবেন। কুমার রিপোর্টারকে ধন্যবাদ জানিয়ে কিছুক্ষণ পরে বুড়ি হ্রদের কাছে পৌঁছলেন। দেখলেন হ্রদের কাছে গাছের তলায় এক ব্যক্তি বসে আছেন, তার চোখ ফাতনার ওপর নিবদ্ধ। কুমার ধীরে ধীরে সেই ব্যক্তির কাছে গেলেন। দেখলেন তার ছিপের বাটের ওপর পরিষ্কার অক্ষরে লেখা ইন্সপেক্টর বেকার। কুমার মিস্টার বেকারের কাছে নিজের পরিচয় দিয়ে তার আসার উদ্দেশ্য ব্যক্ত করলেন। মিস্টার বেকার নিঃশব্দে সব কথা শুনলেন। যতক্ষণ কুমার কথা বলছিলেন তিনি জলের ওপর ভাসমান ফাতনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসেছিলেন। কুমারের কথা শেষ হলে তিনি গম্ভীর মুখে আগন্তুকের মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে বিরক্ত স্বরে বললেন, শুনুন, দস্যুরা কখনো আগে থেকে চিঠি দিয়ে আসে না, আর দস্যু মোহনের অত সময়ও নেই। তবুও তো বলা যায় না মিস্টার বেকার। দস্যু মোহন এখন মাদ্রাজ জেলে বন্দি। কিন্তু কিন্তু সে যদি জেল থেকে পালায়? মাদ্রাজের প্রেসিডেন্সি জেল সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? সেটা সব থেকে সুরক্ষিত জেল। কিন্তু মিস্টার বেকার, দস্যু মোহন পারে না এমন কি কাজ আছে? সে তো পালাতেও পারে। সে যদি পালাতে পারে আমি তাকে আবার গ্রেপ্তার করব। দয়া করে আমাকে একটু শান্তিতে মাছ ধরতে দিন। কুমার বুঝলেন মিস্টার বেকার আর কথা বাড়াতে চান না। তিনি ক্ষুণ্ণ মনে প্রাসাদে ফিরে এলেন। তবে মনে মনে এই ভেবে শান্তি পেলেন মিস্টার বেকার বলেছেন তিনি আবার মোহনকে গ্রেপ্তার করতে সক্ষম। কুমার ভালোভাবেই জানতেন দস্যু মোহনের যোগ্য জাতশত্রু ইন্সপেক্টর বেকার। সুতরাং মিস্টার বেকার যখন তার কথা বিন্দুমাত্র সত্যি বলে বিশ্বাস করলেন না, তখন এ চিঠি পাঠানো নিশ্চয়ই কোনো দুষ্ট লোকেরই কাজ। তার মন অপেক্ষাকৃত শান্ত হল। অবশেষে তার মন থেকে দস্যুমোহন ভীতি প্রায় চলেই গেল। 11ই বৈশাখ বৃহস্পতিবারের সকাল বেশ নিরাপদেই কাটল। কিন্তু বিকেলে পিয়ন একটা টেলিগ্রাম দিয়ে গেল। কুমারের মুখ বিবর্ণ হয়ে উঠল। তিনি কাঁপতে কাঁপতে একটা সোফার ওপর বসে পড়লেন। টেলিগ্রামে যা লেখা ছিল তা এই রকম: কোনো মাল মাদ্রাজে পৌঁছয়নি, অতএব আগামীকাল রাত্রের জন্য প্রস্তুত থাকবেন, মোহন। বেশ কিছুক্ষণ পরে কুমার প্রকৃতিস্থ হলেন। তার প্রথম চিন্তা হল যেমন করেই হোক মিস্টার বেকারের সাহায্য নিতেই হবে। অবশেষে হ্রদের ধারে উপস্থিত হয়ে দেখলেন মিস্টার বেকার ঠিক আগের মতো একই জায়গায় বসে মাছ ধরছেন। কুমার তার কাছে গিয়ে বিনা বাক্য ব্যয়ে টেলিগ্রামটা তার হাতে তুলে দিলেন। মিস্টার বেকার একবার কাগজটার উপর চোখ বুলিয়ে নিয়ে বললেন, আচ্ছা, তারপর? তারপর আপনি তো দেখতেই পাচ্ছেন মিস্টার বেকার। কি দেখতে পাচ্ছি? ও আমার সর্বস্ব লুট করবে, আমার সর্বনাশ হয়ে যাবে মিস্টার বেকার। দেখুন, আমি ছুটিতে আছি। এইসব গাঁজাখুরি গল্পে মাথা দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। মিস্টার বেকার, আপনি
যদি কালকে রাত্রিরে আমার প্রাসাদে থাকেন, আপনি কত টাকা নেবেন মিস্টার বেকার? আমি খুব ধনী ব্যক্তি। আপনি যা চাইবেন আমি দেবো মিস্টার বেকার। আমি একটা টাকাও চাই না। আমাকে দয়া করে বিরক্ত করবেন না, প্লিজ আপনি আসুন। কুমারের নড়বার কোনো লক্ষণ দেখা গেল না। আমি আপনাকে 10,000 টাকা দেবো মিস্টার বেকার। আপনি রাজি? এমন অসম্ভব প্রস্তাবে মিস্টার বেকার কয়েক মুহূর্ত বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনি কি খেপেছেন নাকি? কেন শুধু শুধু মিছিমিছি এত অর্থ ব্যয় করবেন? আপনি যান, কিচ্ছু হবে না। আপনি যদি আমার প্রস্তাবটা সত্যি একটু ভেবে দেখেন। দেখুন, আমি তো ছুটিতে রয়েছি। আমার এইভাবে টাকা রোজগার করার কোনো অধিকার নেই। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি আর আপনি ছাড়া দ্বিতীয় কেউ এই ব্যাপারটা জানবে না। আমি কথা দিচ্ছি। অগত্যা, তবুও বলবো, আপনি শুধু শুধু টাকাটা খরচা করছেন। অবশ্য এখানে এই মোহন কি যে পারে আর না পারে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, কাল রাত্রি 9টার সময় আপনার প্রাসাদে আমি থাকব। অনেক ধন্যবাদ মিস্টার বেকার, অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। আমি আপনার অপেক্ষায় থাকব। ও, একটা কথা, আপনার সব চাকররা বিশ্বাসী তো? হ্যাঁ, তবে বুঝেছি। আমি কলকাতা থেকে 2জন ফোর্সের লোককে আনিয়ে নিচ্ছি। বৃদ্ধ কুমার বিদায় নিয়ে অপেক্ষাকৃত সুস্থ মনে প্রাসাদে ফিরে এলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠেই কুমার বহুদিনের অব্যবহৃত মরচে ধরা তলোয়ার ও বন্দুকগুলি বের করলেন। ভৃত্যদের ডেকে সেগুলো পরিষ্কার করতে আদেশ দিলেন। আর একবার ভূগর্ভস্থ কক্ষটি ভালো করে পরীক্ষা করলেন। ড্রয়িং রুমের দরজা, ফটক, খিড়কির দরজা সবই সতর্কতার সঙ্গে পরীক্ষা করলেন। তারপর অপেক্ষাকৃত সুস্থ মনে সংবাদপত্র পাঠে মনোনিবেশ করলেন। বিকেলে ভৃত্যদের ডেকে বললেন, এই শোনো তোমরা, আজ রাত্রি 8টার মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে, কারণ তারপর আমি একটা বিশেষ কাজে ব্যস্ত থাকব। রাত্রি 8টার মধ্যে কুমার খাওয়া দাওয়া শেষ করে ভৃত্যদের ছুটি দিলেন। তারা প্রাসাদের পশ্চিম দিকের 2খানা দীর্ঘ হলে শয়ন করে। ভৃত্যরা সকাল সকাল ছুটি পেয়ে নিজেদের মহলে চলে গেল। কুমার সাহেব মিস্টার বেকারের জন্য অপেক্ষা করতে লাগলেন। সামনে টেবিলে একটা অটোমেটিক রিভলভার, একখানা তীক্ষ্ণধার তরবারি রেখে বারবার সেগুলোর দিকে তাকিয়ে দেখতে লাগলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন মাত্র 8:25 হয়েছে। তিনি অধৈর্য চিত্তে অপেক্ষা করতে লাগলেন। দস্যুমোহন লিখেছে রাত্রি 11টার সময় আসবে। তিনি যেন প্রস্তুত থাকেন। কুমার সাহেবের মুখে এক টুকরো ক্রূর হাসি ফুটে উঠল। মনে মনে বললেন, তৈরি থাকতে বলেছে। মোহন কি আর জানতো যে আমি দৈবক্রমে বেকারকে হাতের মধ্যে পেয়ে যাব? আমি যে ঠিক কিভাবে প্রস্তুত হয়ে আছি তা যদিও জানতো, তাহলে এরকম চিঠি পাঠানোর আগে দুবার ভাবতো। একসময় অন্যমনস্ক হয়ে কুমার রিভলভারটা হাতের মধ্যে তুলে নিলেন। তার মনের মধ্যে অতীতের ছবি ভেসে উঠল। তখন তার পূর্ণ যৌবন, বয়স মাত্র 25 বৎসর। অসামান্য তরুণীকে পত্নীরূপে পেয়ে
তিনি আনন্দে প্রেমে আত্মহারা। স্ত্রীকে 1 মিনিটের জন্য আড়াল করতে বেদনা বোধ করতেন। একদিন শিকার থেকে ফিরতে রাত হলো। তিনি অন্দরমহলে নিঃশব্দে প্রবেশ করে দেখলেন তার প্রিয়তমা পত্নী কারো সঙ্গে খুব নিচু গলায় কথা বলছেন। তিনি বিস্মিত হয়ে এক ধাক্কায় দরজা খুলতেই একজন সুদর্শন যুবক ঘর থেকে ছুটে বেরিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তিনি ক্রোধে আত্মবিস্মৃত হয়ে গেলেন। তার প্রিয়তমা নারীকে রিভলভার দিয়ে কুকুরের মতো হত্যা করলেন। কুমারের 2 চোখ অশ্রু জলে ভরে উঠল। পত্নী হত্যার পরদিন তিনি জানতে পেরেছিলেন যে যুবক তার পত্নীর কক্ষ থেকে পালিয়ে গিয়েছিল সে আর অন্য কেউ নয়, ওনার স্ত্রীরই ভাই। কুমারের সঙ্গে মনান্তর থাকায় সে ছুটে চলে যেতে বাধ্য হয়েছিল। সেই দুঃখ তিনি আজ পর্যন্ত ভুলতে পারেননি, তাই আর বিবাহও করেননি। প্রিয়তমা পত্নীর মুখে মৃত্যুকালীন যে বিস্ময় ফুটে উঠেছিল তা তিনি ভুলতে পারেননি। এমন সময় দরজায় মৃদু করাঘাতের শব্দ হল। অশ্রু মুছে কুমার উঠে দাঁড়ালেন। কে? আমি মিস্টার বেকার। কুমার দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিলেন। 2 জন ভীষণ আকৃতি লোকের সঙ্গে মিস্টার বেকার প্রবেশ করলেন। অভিবাদন পর্ব শেষ হলে মিস্টার বেকার বললেন, চলুন আমার এই 2 সাকরেতকে আগে ডিউটিতে বসিয়ে দিই। কুমার লোক 2 জনের আকৃতি ও গম্ভীর মুখের দিকে সভয় দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, আসুন মিস্টার বেকার, আমি আপনাদের আমার ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যাই। কুমার নিত্যবিক্রমের পিছনে মিস্টার বেকার 2 জন অনুচর সহ ভূগর্ভস্থ কক্ষে উপস্থিত হলেন। সেখানে গিয়ে যা দেখলেন তাতে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কক্ষের চারদিকে 4টি অতি বৃহৎ মজবুত লোহার সিন্দুক, একদিকে হাতির দাঁতের তৈরি 1 সেট চেয়ার, টেবিল ও সোফা, মাঝখানে শ্বেত পাথরের ও হাতির দাঁতের তৈরি বহুমূল্য তৈজসপত্র। কত কোটি টাকার জিনিস যে এই ছোট্ট ঘরটাতে রয়েছে তা ভেবে মিস্টার বেকার কয়েক মুহূর্তের জন্য বাকশক্তি রহিত হয়ে গেলেন। কক্ষের নিস্তব্ধতা ভঙ্গ করে কুমার বললেন, উত্তর দিকের ওই ছোট যে সিন্দুকটা দেখছেন, ওর মধ্যে সমস্ত সম্পদ মোহন দাবি করেছে। আর ওই হাতির দাঁতের সেট আর এই রূপো আর সোনার তৈরি আলমারি, এই সব জিনিসগুলোই সে চেয়েছে। মিস্টার বেকার ভূগর্ভস্থ ঘরের দরজাটি ভালো করে পরীক্ষা করে দেখলেন। এ তো দেখছি লোহা দিয়ে তৈরি, এ মানুষের পক্ষে ভাঙা সম্ভব নয়। তবুও আমি ভিতরে একজনকে রাখছি আর বাইরে সিঁড়ির কাছে একজনকে রাখছি। আমি পুরোপুরি আপনার উপর নির্ভর করছি মিস্টার বেকার, আপনি যা ভালো বোঝেন তাই করবেন। আচ্ছা, এই ভূগর্ভে আসার জন্যে আর কি কোনো দরজা আছে? না, আর তো কোনো দরজা নেই। কোনো সুড়ঙ্গ? এই বাড়িটা তো আমি বহুকাল আগে কিনেছিলাম, তারপরে অনেক জায়গা ভেঙে রদবদল করেছি, কিন্তু কোনো সুড়ঙ্গ তো আমি দেখিনি বা আমার জানাও নেই। আচ্ছা ঠিক আছে। এই হুদা, তুমি কিন্তু ঘরের ভেতর ডিউটিতে থাকবে আর একদম সজাগ থাকবে, ঘুমোতে পারবে না। প্রহরী সেলাম করে ঘাড় নেড়ে সম্মতি জানালো। মিস্টার বেকার এবং কুমার একজন প্রহরীর সঙ্গে বাইরে এসে লোহার দরজায় চাবি লাগিয়ে দিলেন। মিস্টার বেকার চাবিটা কুমারের হাতে দিয়ে প্রহরীকে নির্দেশ দিলেন দ্বারের বাইরে বসে পাহারা দিতে। কুমার সাহেব, এবার চলুন, আমাদের নিজেদের থাকার একটা জায়গা করতে হবে।
মিস্টার বেকার ড্রয়িং রুমের বাইরে বড় ফটকের পাশে একটা ছোট্ট ঘর দেখিয়ে জিজ্ঞাসা করলেন, কুমার সাহেব, এই ঘরে কে থাকে? আমার প্রহরী থাকে, কিন্তু আজ তাদের আপনাদের আদেশ মতো ছুটি দিয়েছি। তারা বাড়ির পশ্চিম দিকে ওই ভৃত্য মহলে রয়েছে। মিস্টার বেকার তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরটি পরীক্ষা করে দেখলেন ঘরের প্রায় অর্ধেক জায়গা জুড়ে অনেকগুলি অব্যবহৃত চেয়ার রয়েছে। তিনি কয়েকটা চেয়ার দু সারিতে সাজিয়ে দিলেন। তারপর মৃদু হেসে বললেন, কুমার সাহেব, চলুন এবার শুয়ে পড়া যাক। জানি কিছুই ঘটবে না, কিন্তু তবুও আপনার এতগুলো টাকা জলে গেল। কুমার সাহেব উত্তেজনা ও আশঙ্কায় ক্লান্ত হয়েছিলেন, তবু না শুয়ে চেয়ারে বসে বললেন, দস্যুকে কোনো বিশ্বাস নেই মিস্টার বেকার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মোহনকে কোনো বিশ্বাস নেই। যাকে আপনি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ুন। কুমার সাহেব নীরবে কান খাড়া করে প্রহরীদের পাহারা দেওয়ার ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে বাড়ির বাইরের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। রাত্রি 11টা বাজল। কুমার সাহেব সচকিত হয়ে উঠে বসলেন। দেখলেন মিস্টার বেকার ঘুমাচ্ছেন। দেখতে দেখতে রাত 12টা বাজল, তারপর 1টা। কুমার সাহেব বসে রইলেন। মিস্টার বেকার রীতিমতো শব্দ করে নাক ডেকে ঘুমোতে লাগলেন। শান্ত গভীর রাত্রি। বিশাল প্রাসাদে কোনো জায়গায় কোনো শব্দ নেই। সমস্ত প্রকৃতি যেন ঘুমিয়ে পড়েছে। শুধু দূর থেকে অশান্ত সমুদ্র গর্জন নীরব প্রকৃতিকে রহস্যময় করে তুলছিল। এক নাগাড়ে সমুদ্র গর্জন শুনতে শুনতে কুমার সাহেবের মনে হতে লাগলো যেন সমস্ত প্রকৃতি মোহনে পূর্ণ হয়ে গিয়েছে। তারা যেন অবদ্ধ ভাষায় কুমার সাহেবকে বিদ্রূপ করছে। কুমার সাহেবের কানে অস্ফুট কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। তিনি হাঁপাতে লাগলেন। ঘামে তার সমস্ত শরীর ভিজে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এমন সময় একটা মোটর গাড়ির শব্দ শোনা গেল। কুমার সাহেব চকিত হয়ে মিস্টার বেকারকে সজোরে ধাক্কা দিয়ে ডেকে বললেন, মিস্টার বেকার, মিস্টার বেকার। কে? কি হয়েছে? ওই যে শুনতে পাচ্ছেন? কি কি শুনবো? আরে মোটর গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন না? দেখুন। ও তো গাড়ির হর্নের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে 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 আবার কি? মোহন কি গাড়ির হর্ন বাজিয়ে চুরি করতে আসবে? ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। কুমার সাহেবের মন প্রভাতের শান্ত বাতাসে গ্লানি শূন্য হয়ে উঠল। রাত্রিতে যে কিছু ঘটল না, এই চিন্তায় তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তিনি মিস্টার বেকারের সঙ্গে হলঘরে গিয়ে দেখলেন বাইরে প্রহরী একটা টুলের ওপর বসে নিদ্রা যাচ্ছে। প্রহরীকে ঘুমাতে দেখে মিস্টার বেকার হুঙ্কার ছেড়ে বললেন, এই, তোমরা ঘুমাচ্ছ? এত করে বললাম ডিউটিতে ঘুমাচ্ছ, লজ্জা করে না? কুমার সাহেব, কুমার সাহেব, চাবিটা নিয়ে চলুন তো, নিজেরাই গিয়ে দেখি। কুমার সাহেব পকেট থেকে চাবি বের করে মিস্টার বেকারের হাতে দিলেন। তিনি দ্রুত হাতে চাবি খুলে ভিতরে প্রবেশ করে দেখলেন ভেতরের প্রহরীও অকাতরে নিদ্রা যাচ্ছে। তিনি গর্জন করে উঠলেন, ডিউটিতে ঘুমোচ্ছে অপদার্থ কোথাকার! এমন সময়
কুমার সাহেব আর্তকণ্ঠে চিৎকার করে উত্তর দিকের ছোট সিন্দুকটা ডালা ধরে টান দিলেন। কি আমার সিন্ধুক, আমার আমার সব রত্ন। এদিকে কুমার সাহেব যখন ভূগর্ভ কক্ষ কাঁপিয়ে তুললেন, মিস্টার বেকার তখন বাক্যহারা হয়ে গেলেন। তিনি বিহ্বল দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে দেখছিলেন। তার কথা বলার শক্তি যেন সম্পূর্ণ অন্তর্হিত হয়েছিল। হঠাৎ কুমার সাহেব মিস্টার বেকারের নিশ্চল অবয়ব ও নির্বাক মুখের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন, বেকার, বেকার, এ তুমি কি করলে? তুমি আমাকে কি রক্ষা করলে বেকার? দস্যু মোহন, এ দস্যু মোহনেরই কাজ। হঠাৎ মিস্টার বেকার ক্রোধে যেন ফেটে পড়লেন। ভিতরের প্রহরী তখনও নিদ্রা যাচ্ছে দেখে তিনি চিৎকার করে তার নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু প্রহরীর নিদ্রাভঙ্গ হল না। তখন হতাশ হয়ে মিস্টার বেকার বললেন, না, এ তো সাধারণ ঘুম নয়, এ তো ক্লোরোফর্ম দিয়ে ঘুম পাড়ানো। কে কে ক্লোরোফর্ম দিল? হ্যাঁ, মোহন। হায় ঈশ্বর, তাহলে কি আর কোনো উপায় নেই? না, এত বড় অত্যাচার, এত বড় একটা শয়তান, এ কি সাজা পাবে না? কুমার সাহেব, আপনি বরং পুলিশে খবর দিন। পুলিশ? পুলিশ কি করবে তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু প্রমাণ আছে কিনা, কোনো ক্লু দস্যু ফেলে গেল কিনা সেদিকে আপনার নজর নেই। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, এক পাও নড়ছেন না। কুমার সাহেব, দস্যু মোহন কোনো প্রমাণ ফেলে রেখে যায় না। তবে কি আমার মণিমুক্তাগুলো আর ফেরত পাবো না? কোনো আশা নেই ওসবের। আচ্ছা, আমি 5 লক্ষ টাকা দস্যু মোহনকে দিতে পারি যদি সে সিন্ধুকের রত্নগুলো আমাকে ফেরত দেয়। ওগুলো আমার কাছে অমূল্য মিস্টার বেকার, আমার আদি পুরুষদের স্মৃতি। আমার স্ত্রীরও অলংকার রয়েছে, আমি টাকা দেবো মিস্টার বেকার। আপনি সত্যি এই প্রস্তাব দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেব, কিন্তু কেন জিজ্ঞাসা করছেন? আমি একটা উপায় ভাবছি। কি উপায়? আমার একটা কাজ করতে হবে, কিন্তু তার জন্য আমার একটু সময়ও লাগবে। কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে যে এখানে যা যা ঘটেছে আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না, কারণ তাতে আমার সুনামটা নষ্ট হবে। তাছাড়া আপনি যদি আপনার সম্পত্তি ফেরত পেতে চান তাহলে আপনার চুপ থাকাটাই ভালো। কি আপনি রাজি? আমি রাজি, কিন্তু কতদিন সময় লাগতে পারে? কিছুদিন তো লাগবেই, তার কারণ এই কাজটা করতে গেলে আমাকে মাদ্রাজে যেতে হবে। এর পরের অংশ জানার জন্য নিশ্চয়ই ছটফট করছেন। আমরা শীঘ্রই নিয়ে আসছি দস্যু মোহনের শেষ পর্ব। আমাদের আজকের পর্বে গল্প পাঠ ও অভিনয় ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।